নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আপনাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখুন, প্রথম হচ্ছে আপনাদের টেট যে শূন্যপদ বেরিয়েছে 13,421টি, তার কাট অফ মার্কস কেমন যেতে চলেছে সেটা বলবো। কনভার্ট হওয়ার আগে, কনভার্ট হওয়ার পরে, এবং আপনাদের মেরিট লিস্ট কিভাবে হবে, জেলা ভিত্তিক বা আপনাদের রাজ্য ভিত্তিক কিভাবে হবে, বাড়ির কাছে কিভাবে আপনাদের চাকরিটা পাওয়া সম্ভব হবে, র্যাঙ্কিং সিস্টেম কেমন হয়, এভরিথিং খুঁটিনাটি সমস্ত কিছু সঠিক আপডেট আপনাদের সঙ্গে জানাবো। এবং আজকের আরো গুরুত্বপূর্ণ বিষয় যে কম্পিটিশন কেমন হতে চলেছে, কতজন শিক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে, শূন্যপদ বাড়ানো কিভাবে বাড়ানো যেতে পারে, কারা বসতে পারবে কারা বসতে পারবে না, হ্যাঁ, মেরিট লিস্টের র্যাঙ্কিং সিস্টেমটা কেমন হবে, কিভাবে সিলেকশন, চাকরি হওয়ার পর কিভাবে আপনি সিলেকশন করবেন, কিভাবে সিলেকশন প্রসেস, এভরিথিং সবকিছু বলছি। দেখুন, প্রথমে চলে আসি কাট অফ মার্কসে। প্রথমে আপনাদের যে কনভার্ট হওয়ার আগে কাট অফ মার্কস, স্টেট পাসদের কাট অফ মার্কস কেমন হতে চলেছে, কনভার্ট হওয়ার আগে কেমন হতে চলেছে। তো আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল যেটা মিঠুন দা হেল্পলাইন, সেখানে কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করেছি এবং আমরা ভিডিও করেছি এবং আপনাদের অ্যানালাইসিস করে বুঝিয়েছি যে কেমন পরিমাণ কম্পিটিশন হতে চলেছে। তো প্রথমে বলে নিই যে আপনাদের কাট অফ মার্কস কেমন হতে চলেছে। বাকিটা আমরা কিন্তু ইউটিউবে সব বলেছি যে কি অনুপাতে বা কেমন কতজন পরীক্ষায় বসতে চলেছে, কি এভরিথিং সবকিছু বলেছি। তো দেখুন, প্রথমেই বলি আপনাদের এখানে যারা ইউআর ক্যাটাগরির আছে, হ্যাঁ, আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের আমরা 2017 সালে গিয়েছিল 33+ কনভার্ট হওয়ার আগে। তো এবার আমরা ধরেছি 34 বা 34+ কনভার্ট হওয়ার আগে, 34+ বা 34 থেকে 34+ কনভার্ট হওয়ার আগে। এবার চলে আসি যারা এসসি ক্যাটাগরি, তাদের আপনাদের 2017 সালে ছিল 27, আর এবার 2025-এ কনভার্ট হওয়ার আগে, আপনাদের এটা মানে কনভার্ট হওয়ার আগে কথা বলছি 31+, কনভার্ট হওয়ার আগে 31+। আর এবার ওবিসি যদি কথা বলি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এতে আপনাদের 30.7 2017 সালে গিয়েছিল। এবার আপনাদের ওবিসি এ ক্যাটাগরিতে আপনাদের ওই 31+, মানে 32-এর ঘরে 31+, সেটা আপনাদের কনভার্ট হওয়ার আগে। এবার চলে আসি যে ওবিসি বি ক্যাটাগরি, যারা ওবিসি বি ক্যাটাগরি, তাদের কনভার্ট হওয়ার আগে 2017-তে ছিল 32+। এবার আমাদের এখানে নতুন যে টেটটা হতে চলেছে, এখানে আপনাদের ওবিসি বি ক্যাটাগরির জন্য 32+ কনভার্ট হওয়ার আগে। এবার চলে আসি এসটি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরিতে 24+ গিয়েছিল 2017 সালে কনভার্ট হওয়ার আগে। এবার আপনাদের কনভার্ট হওয়ার আগে আপনাদের 28+ কনভার্ট হওয়ার আগে। এবার চলে আসি আপনাদের এসটি ক্যাটাগরিটা বললাম। এবার আপনাদের বলি যে প্যারাটিসারদের 2017 যেটা হয়েছিল সেখানে আপনাদের 29+ গিয়েছিল। এবার আপনাদের কনভার্ট হওয়ার আগে সেটা কিন্তু 30+ যাবে, 30+। এবার চলে আসি ইডব্লিউএস ক্যাটাগরি যারা আছে, ইডব্লিউএস ক্যাটাগরি ধরে নিন, ইডব্লিউএস ক্যাটাগরি ওই 32-এর ঘরে আপনাদের, কারণ ইডব্লিউএস এটা নতুন, কারণ প্রাইমারিতে আগে ইডব্লিউএস ছিল না, টেটে ইডব্লিউএস ছিল না আগে। তো এবার ইডব্লিউএসটা ধরুন 32+, এটা আপনাদের কনভার্ট হওয়ার আগের কথা বলছি। এবার পিএইচ যারা আছেন, পিএইচ দের জন্য 27 হ্যাঁ, এটা হচ্ছে 27 থেকে 28, এটা হলো কনভার্ট হওয়ার আগে, কথা বললাম। এবার যদি আমরা বলি কনভার্ট হওয়ার পর, এবার প্রশ্ন হচ্ছে কনভার্ট কি হবে না কনভার্ট হবে না। দেখুন, কনভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং কনভার্ট কিন্তু আমরা দেখেছি প্রতিবারই হয়েছে। তো এবারও কিন্তু কনভার্ট হবে। আর এই যে কনভার্ট আমি কথাটা বলছি, অনেকেই জানেন না, আমি ইউটিউবে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করেছি, এটা আমাদের যে ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন, সেখানে আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে অ্যাকচুয়ালি কনভার্ট সিস্টেমটা কি, কিভাবে কনভার্ট হয়, কিভাবে আপনাদের কনভার্ট হয়ে সিট সংখ্যাটা বাড়ে বা ভ্যাকান্সিটা কম হয় কনভার্ট হওয়ার পর, সেটা আমরা ইউটিউবে বলেছি ডিটেলস, সেটা এখানে বলে সময় নষ্ট করছি না। এবার দেখুন কনভার্ট হওয়ার পর, আফটার কনভার্ট, তো কনভার্ট হওয়ার পর কত আসবে। কনভার্ট হওয়ার পর আমরা যেটা বলছিলাম, এই যে আপনাদের এই যে যেটা বলছি ইউআর ক্যাটাগরি 34, সেটা 33, মানে এক নামিয়ে দিন, 33 ধরুন, 33। আপনাদের এসসি ক্যাটাগরি যারা আছে 31 বললাম, ওটা কনভার্ট হওয়ার পর ওটা 30 ধরুন। আর আপনাদের ওবিসি ক্যাটাগরি যারা আছে তাদের কনভার্ট হওয়ার পর ওটা আমরা 31+ বলেছি, ওটাও আপনাদের ওই 30+ থাকবে। আর ওবিসি বি ক্যাটাগরি যারা আছে সেটা কনভার্ট হওয়ার পর আপনাদের আমরা 32+ বলেছি, সেটা কনভার্ট হওয়ার পর 31+ হবে। এবং এসটি ক্যাটাগরি যারা আছে তাদের আমরা বলেছি 28+, তাদের 27 বা 27+ ধরুন, মানে 1 নম্বর করে মাইনাস করে নিন। প্যারাটিসার যাদের আছে সেটা আমরা 31 বললাম, ওটা আপনাদের 30। আর আপনাদের যারা ইডব্লিউএস আছে তাদের কনভার্ট ইডব্লিউএস দের জন্য যেটা বললাম ওই 30।
ইডাব্লিউএস দের ব্যাপারটা আলাদা। তো আর পিএইচ যারা আছে, পিএইচ ক্যাটাগরির পিএইচ দের আপনারা ধরে নিন এখানে পিএইচ দের জন্য ওই 26 মতো সামথিং, 26-27 এরকমই থাকবে। তো এইটা হচ্ছে আফটার কনভার্ট, বিফোর কনভার্ট ডিটেলসটা বললাম, আশা করি বুঝতে পারলেন। এবার আপনাদের মনে হতে পারে যে না কাট অফ এর থেকে অনেক বেশি যাবে, এরকম মনে হতে পারে। তো এই জন্য আমি আমরা অ্যানালাইসিস করেছি মিঠুন দা হেল্পলাইন যে আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে অ্যানালাইসিস করেছি, সেখানে দেখতে পারেন আমরা সেখানে ডিটেলসটা বলেছি যে কম্পিটিশন হ্যাঁ অবশ্যই হাই হচ্ছে, তুলনামূলক গতবারের তুলনায় হাই হচ্ছে। এখানে প্রায় 3:1 বা 4:1 অনুপাতে ইন্টারভিউতে বসবে। আবারও বলছি প্রচুর শিক্ষার্থীরা বাদ যাবে যারা ইন্টারভিউতে বসতে পারবে না। এবার দেখুন, এবার আমি পরবর্তী যে আপনাদের প্রশ্ন, পরবর্তী প্রশ্নটাতে আসি। তো এটা হচ্ছে কাট অফ মার্কসের বিষয়টা বললাম, আফটার কনভার্ট, বিফোর কনভার্ট। আর এবার কারা বসতে পারবে আর কারা বসতে পারবে না সেটা নিয়ে বলি। কারা বসতে পারবে আর কারা বসতে পারবে না, দেখুন প্রথমে বলে রাখি বসতে পারবে না কারা সেটা বলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। বসতে পারবে না 23-25 সেশনে যারা আছে, কারণ তাদের এখনো রেজাল্ট আউট হয়নি, তারা বসতে পারবে না। 23-25 সেশনে যারা আছে ডিএলএড তারা বসতে পারবে না। তারপর বিএড দিয়ে যারা টেট পাস করেছিল তারা বসতে পারবে না। যারা এনওএস থেকে ডিএলএড করেছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে 2017 সালের ডিসেম্বর পর্যন্ত বসতে পারবে, তারপরে তারা বসতে পারবে না। তো এই যে বিষয়গুলো রয়েছে, আর এটা গেল। তাহলে কারা বসতে পারবে? তাহলে কারা বসতে পারবে 2022-24 সেশন পর্যন্ত বসতে পারবে। 2022-24 সেশন পর্যন্ত যারা আছে ডিএলএড, হ্যাঁ টেট পাস, তারা বসতে পারবে। সেটা 12 হোক, সেটা 14 হোক, সেটা 17 হোক, সেটা 22 হোক, সেটা 23 হোক, প্রত্যেকে বসতে পারবে। আচ্ছা, এবারে পরবর্তী বিষয় চলে আসি যে দেখুন পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট কিভাবে হয়, বাড়ির কাছে কিভাবে চাকরি পাওয়া সম্ভব। আপনারা জানেন যে পূর্বে যে সিস্টেমগুলো ছিল সেগুলো একটু মানে বলবো ভালো সিস্টেম ছিল না। মানে পূর্বে আপনাদের জেলাভিত্তিক কাট অফ হতো, সেখানে টিক না টিকলে এবার বাড়ি। কিন্তু এইবারে যে আপনাদের গতবার যেটা হয়েছে খুবই ভালো সিস্টেম। আপনি যদি ধরুন যে আপনি জেলাভিত্তিক মেরিট লিস্টে টিকতে পারলেন না, তখন কিন্তু আপনার যদি কাট অফে যদি টিকে যান তাহলে কিন্তু আপনি স্টেট ভিত্তিক টিকবেন। এবার আপনার প্রেফারেন্স কি? মনে করেন আপনাকে কয়েকটা জেলা আপনি চুজ করলেন, যে আপনার ফার্স্ট প্রেফারেন্স নদিয়া, তারপর উত্তর চব্বিশ পরগনা চুজ করলেন। এবার আপনি যদি জেলা ভিত্তিক র্যাঙ্কিং অনুসারে যে কাট অফ নামবে সেই র্যাঙ্কিং অনুসারে আপনি যদি জেলার মধ্যে টেকেন, জেলায় যে সর্বোচ্চ কাট অফ গেছে বা সর্বনিম্ন কাট অফ গেছে, তাহলে পরে আপনি সেই জেলার মধ্যে চাকরি পাবেন। কিন্তু যদি আপনি সেই জেলায় না টিকতে পারেন, তখন আপনি কিন্তু যদি কাট অফ ক্লিয়ার করতে পারেন, তখন কিন্তু সেটা আপনার কিছু চলে যাবে, সেটা কিন্তু আপনার স্টেট ওয়াইজ চলে যাবে। অর্থাৎ স্টেট ওয়াইজ বলতে তখন আপনার পছন্দ মতো আপনি যে আপনার নিজের ডিস্ট্রিক্টে চাকরি নিতে পারবেন তা নয়, তখন কিন্তু আপনার যে কোনো জায়গা সেই র্যাঙ্ক অনুসারে রাজ্যের বিভিন্ন জেলায় হবে। এই হলো সিস্টেম। তো আপনার র্যাঙ্ক যত ভালো হবে তত আপনার বাড়ির কাছে পাওয়ার সম্ভাবনা বেশি, র্যাঙ্ক যত ভালো হবে তত আপনার কিন্তু নিজের জেলায় পাওয়ার সম্ভাবনা বেশি। এটা হলো র্যাঙ্কিং সিস্টেম। তো এবার দেখুন, আবার বলছি, এই যে কাট অফটা বললাম, এখানে আপনারা যদি হাই কাট অফ হয়, আমরা যেটা বললাম যে কনভার্ট হওয়ার আগে যেটা বললাম, তো সেটা হওয়ার সম্ভাবনা প্রবল বেশি, কারণ এবার একটু কম্পিটিশনটা বেশি হবে। তো আবারও বলছি যে এখানে হতাশ হওয়ার কিছু নেই। যাদের একাডেমিক স্কোর কম আছে, পূর্বের স্টুডেন্ট, তাদের একটু প্রেশার আছে, তো তাদের কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশনটা খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। এবং আমরা কিন্তু আমাদের যে মিশন দ্য হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রস্তুতি শুরু করেছি, ঠিক আছে, আমরা নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছি, সেটাও আপনাদের সঙ্গে সরাসরি আপনারা ইউটিউব চ্যানেল দেখতে পাবেন মিশন দ্য হেল্পলাইনে। গেল সেটা। এবার দেখুন পরবর্তী প্রশ্ন, কম্পিটিশন তো বললাম কেমন হবে, এবার র্যাঙ্কিং সিস্টেমটা বললাম। এবার দেখুন পরবর্তী আপনাদের কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে ভ্যাকান্সি কি বাড়ানো সম্ভব। আমি বলেছি বারবার, ভ্যাকান্সি বাড়ানো অবশ্যই সম্ভব, অবশ্যই পসিবল। তো তার জন্য কি করতে হবে? তার জন্য সমস্ত বিরোধী দলের যে সমস্ত নেতারা আছে, সেটা বিজেপি, সেটা আপনাদের সিপিএম, কংগ্রেস, সমস্ত দলের নেতাদের কাছে যেতে হবে। এবং সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তো এই ভোটের আগে সমস্ত নেতাদের কাছে গিয়ে তাদের কাছে মন্তব্য করতে হবে যে আজ দীর্ঘ 7 বছর এই রিক্রুটমেন্ট বন্ধ ছিল। এত বছর স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে, প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষকের প্রয়োজন, বেহাল অবস্থা। 2000-এর বেশি বিদ্যালয় রয়েছে যেখানে মাত্র 1জন বা 0 শিক্ষক। তাহলে এইরকম যদি অবস্থা, তাহলে কেন মাত্র 7 বছর পরে মাত্র 13,421 জন শিক্ষক নিয়োগ করা হলো? তো এই দাবিগুলো যেন বিরোধীরা, যেহেতু সামনে ভোট রয়েছে, যদি প্রত্যেকটা সবাই প্রত্যেকটা জায়গায় গিয়ে বলে, প্রেশার কিন্তু শাসক দলের উপর পড়বে, এবং প্রেশার পড়লে পরে অবশ্যই কিন্তু শাসক দল চেষ্টা করবে ভ্যাকান্সি বাড়ানোর। এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু সমস্ত টেট পাসদের কাছে যেতে হবে এবং অনুরোধ করতে হবে। দেখুন, অনুরোধ তো 7 বছর ধরে করছেন, কিছু পাননি, আন্দোলন করে কিছু হয়নি। তো যদি আন্দোলন করতে হয়, আন্দোলন অবশ্যই করতে হবে, কিন্তু সেটা বৃহত্তর আন্দোলন। এই যারা পাশ করে আছেন, 60-70 হাজার পাশ করে আছেন, সাপোজ সবাই বসবে না, কিন্তু যারা বসবে মোটামুটি ধরুন যে 30-40 হাজার ছেলে মেয়ে যদি আপনারা একবারে গিয়ে আন্দোলন করতে পারেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে, তাহলে কিন্তু অবশ্যই ভ্যাকান্সি বাড়ানো সম্ভব। কিন্তু 2000-4000 ছেলে মেয়ে গিয়ে কখনোই ভ্যাকান্সি বাড়ানো সম্ভব নয়, পরিষ্কার বলে দিলাম। গেল।
বিষয়টা বুঝতে পারলেন? তো পুজোর পরেই আপনার অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। তাহলে হয়তো কিছুটা সম্ভব। দৃষ্টি আকর্ষণ তো সারা বছর ধরে, সারা জীবন ধরে করে গেলাম, কিন্তু কিছু হলো না। তো এই হচ্ছে মূল বিষয়, আপনাদের সঙ্গে A to Z সবই বললাম। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন, সেখানে সার্চ করলে পেয়ে যাবেন, বা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি যেতে পারবেন। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলো। এবং যে কোনো এডুকেশনাল হেল্প বা আমাদের এই সম্বন্ধিত টেট সম্বন্ধিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।